৮ বছর আগে স্থাপন হওয়া বাগানবাড়িতে এই প্রথম কোনো মহিলা মেড প্রবেশ করল এবং দ্বিতীয়বারের মতো কোনো নারী পা রাখে রিচার্ডের সেই ঘন ঘুটঘুটে জঙ্গলে অবস্থিত অদ্ভুত বাগানবাড়িতে। 4 জন মেড রাখা হয়, সকলের পরনেই কালো পোশাক আর মাথায় বিমানবালাদের মতন টুপি। ভয়ে ততষ্ট সকলেই। ভেতরে পা রাখতেই গাও শিউরে ওঠে। ভয়াতুরের চোখে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকল। প্রতিটা ফার্নিচার থেকে শুরু করে দেওয়ালের রং পর্যন্ত কালো। সকলের চোখে মুখে বিস্ময়তা। ভিতরের ডিজাইন দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ। অতিরিক্ত টাকার বিনিময়ে তারা এখানে কাজ করতে রাজি হয়েছে। সারাদিনের টাকা যে টাকা পাবে তা অবশ্য 7 মাসেও পেত না। শুধুমাত্র টাকা নয়, তারা বাধ্য হয়েছে এখানে আসার জন্য। গাড়ি তখন লোকালয় ছাড়িয়ে ঘন জঙ্গলের ভিতরে ঢুকে তখনই থেকেই অজানা আতঙ্কে চেপে ধরে সকলের ভিতর। কিন্তু গার্ডের হাতে থাকা বড় বড় অস্ত্র দেখে কেউ আর মুখ খোলার সাহস পায়নি। ঘন জঙ্গল গলিয়ে যখন বাগানবাড়ির প্রধান ফটকে এসে গাড়ি থামে তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও যত ভিতরে যাচ্ছে ততই তাদের ভয় বাড়তে থাকে। ন্যাস্য চোখ গরম করে তাকালে যে যার যার কাজে লেগে যায়। এলিজাবেথের তখনও জ্ঞান ফেরেনি। শরীর একদম বিছানার সাথে মিশে আছে। রিচার্ড তখন ধাক্কা দিয়ে সরে দেওয়ার পর যেখানে ছিল এখনও সেখানেই। 2 জন মেড কক্ষের দরজার সামনে এসে দাঁড়ায়। মেঝেতে একজন নারী ও পুরুষের কাপড় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানা অগোছালো। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়ে 2 জন। বুঝতে বাকি থাকে না এখানে গতরাতে কারোর উপর পৈশাচিক নির্যাতন হয়েছে। কোনো অভাগী হয়তো হারিয়েছে নিজের সবথেকে বড় মূল্যবান সম্পদ। বিভৎস দৃশ্য দেখার পর প্রস্তুতি নিয়ে এগুলো তারা। এলিজাবেথের মুখের উপর থেকে কমফোর্টার সরাতেই 2 জনের চোখ গোল গোল হয়ে গেল। অবাক দৃষ্টিতে নির্বিশেষ চেয়ে থাকলো এলিজাবেথের নিস্তেজ মুখশ্রীতে। বিস্মিত চোখে একে অপরের দিকে তাকায়। একজন মেয়ে অবাক হয়ে চেয়ে থেকে হাত রাখলো বালিশের নিচে জমাট বেঁধে থাকা এলিজাবেথের লাল চুলে। পরপরই হাত দিয়ে গাল স্পর্শ করল। সেই হাত আবার চোখের সামনে এনে খুবই কাছ থেকে দেখল কোনো কৃত্রিমতা আছে কিনা। রেশমা নামের মেয়েটি এলিজাবেথের নীল হয়ে যাওয়া অবয়ব দেখে এলিজাবেথের জন্য মায়া লাগল। তার নিজেরও এলিজাবেথের বয়সী মেয়ে আছে। নিজের মেয়ের কথা ভাবতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল রেশমার। এলিজাবেথের বিমোহিত সৌন্দর্যের ধ্যানমগ্ন না হয়ে থেকে কাপা কাপা হাতে নাকের কাছে নিয়ে দেখল শ্বাস প্রশ্বাস চলছে কিনা। স্বস্তির নিঃশ্বাস ফেলে 2 জনেই। অনেকক্ষণ চোখে পানি দেওয়ার পর পিটপিট করে চোখ মেলে তাকালো এলিজাবেথ। রেশমা উৎসুক হয়ে এলিজাবেথের উপর ঝুঁকেছিল। পা নাড়াতে চাইলে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। শরীর বিছানা থেকে আলাদা করতে পারছে না। পেটের নিচের অংশ অনুভূত হচ্ছে না। কমফোর্টার তুলে নিজের নগ্ন দেহের দিকে তাকায় এলিজাবেথ। রাতের কথা মনে হতেই টুকরে কেটে উঠল। দিকশূন্য জ্ঞান হারিয়ে পাশে থাকা রেশমার কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। মাতৃমন রেশমার। এলিজাবেথের প্রতিটা আর্তনাদ সোজা গিয়ে বিচ্ছে রেশমার বক্ষপ্রটে। রেশমার ভিতরের জড়তা দূর করে পেলব হাত দিয়ে এলিজাবেথের লাল চুলের ভাঁজে বিলি কাটতে থাকল। এলিজাবেথকে নিজে নিজে শান্ত হওয়ার সময় দিল নিজের জীবনের এই চিরন্তন সত্যকে মেনে নিতে। গুমট পরিবেশ এলিজাবেথের কান্না হাহাজারিতে শোকে গেয়ে উঠল। গার্ডের দেওয়ার নির্দেশনার কথা মনে হলে নিজেকে শক্ত করে রেশমা। এলিজাবেথকে ছাড়িয়ে সোজা করে বসালো। কমফোর্টার দিয়ে শরীর ঢেকে দিল ভালো মতো। তারপরেও হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে এলিজাবেথ। এরই মধ্যে 2 জন মেড হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে এসে রেখে যায়। শক্ত হয়ে দাঁড়ায় রেশমা। দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে বলল, ম্যাম উঠুন, আপনাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। হঠাৎ এলিজাবেথ রেশমার হাত জাপটে ধরল। রেশমা ফিরে তাকালো এলিজাবেথের দিকে। 2 খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। এলিজাবেথ নিভে যাওয়া নিস্তেজ স্বরে আকুতি মিনতি করতে থাকে রেশমার কাছে। প্লিজ আমাকে বাঁচান, জানোয়ারটা আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। আমার শরীর থেকে জানোয়ারটার পারফিউমের স্মেল আসছে। আমাকে নরকের যন্ত্রণা দিচ্ছে। আমি মরে যাব, আমাকে বাঁচান। আমরা অপরাগ ম্যাডাম, মাফ করবেন। আপনারা এভাবে মুখ ফিরিয়ে নিবেন না আমার থেকে। জানোয়ারটা মেরে ফেলবে আমাকে। এভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ধ্বংসের মুখে ফেলে দেবেন না। থেমে, ফোন আছে আপনাদের কাছে? ফোন করব আমার চাচাকে। আমার চাচা এক্ষুনি এসে আমাকে নিয়ে যাবে।
আমাদের কারোর কাছেই ফোন নেই ম্যাম। ল্যান্ডলাইন আছে কোথাও? আমাকে একটু বলুন প্লিজ, প্লিজ জলদি বলুন, শয়তানটা এসে পড়বে। এই বাসায় কোনো ফোন নেই ম্যাম। কার্নিশ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকলো এলিজাবেথের। রাতের দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে, যা তীরের ফলার চেয়েও যন্ত্রণাদায়ক এলিজাবেথের কাছে। হঠাৎ করে এলিজাবেথের নিজের শরীরে আঘাত করতে থাকে, চুল টেনে ছিঁড়তে থাকে নিজের। এলিজাবেথের পাগলামো আচরণে ঘাবড়ে যায় মেয়েরা। মনে পড়ে যায় ন্যাশ্বর শক্ত গলায় বলে দেওয়া সতর্কবাণীগুলো। দুজনেই এগিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করে এলিজাবেথকে। এলিজাবেথ কারোর বাধা মানে না, আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে আঘাত করতে থাকে বারবার। থেতলে যাওয়া জায়গায় আবারও আঘাত লাগায়, এবার রক্তক্ষরণ হতে থাকে কিছু জায়গা থেকে। শুকনো ঢুক গিলল মেয়েরা। শরীরে আর ছিটেফোঁটার শক্তি অবশিষ্ট থাকলো না এলিজাবেথের। আবারও কান্নায় ভেঙে পড়ল। মেয়েরা চাদর দিয়ে ঢেকে এলিজাবেথকে বেড থেকে নামায়, নিজেকে শক্ত রাখে। এলিজাবেথ একটা জড়সড় বস্তুর মতো। আমাদের কাজ করতে দেন ম্যাম, দয়া করে আমাকে বাঁচাতে সাহায্য করুন। আমার জানা মতে আপনি নিজ ইচ্ছে এখানে এসেছেন ম্যাম। কিছুক্ষণের জন্য থমকে গেল এলিজাবেথ, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরে। শ্রাবণের সকল মেঘগুলো এসে জমা হলো এলিজাবেথের চোখের কোণে। কালো মেঘে টয়টুম বরফ হয়ে ঘোলাটে হয়ে আসলো এলিজাবেথের আক্ষিদয়। সত্যি তো, সে তো নিজ ইচ্ছায় এখানে এসেছে, নিজের হাতে নিজেকে বিসর্জন দিয়েছে। কার কাছে অভিযোগ দিবে সে? কোন মুখে? আর একটা টু শব্দও করল না এলিজাবেথ। মেয়েরা এলিজাবেথকে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনে। রেশমা নিজে হাতে খাইয়ে দিল এলিজাবেথকে। বিনা শব্দে চুপচাপ খেয়ে নেয় এলিজাবেথ। রেশমা এলিজাবেথকে খাইয়ে ব্যথার ওষুধ দিয়ে চলে যায়। তবে যায় না রেশমা। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকে বরফের মতো জমে যাওয়া এলিজাবেথকে। অনুভব করতে পারছে ভিতরের ক্ষত বিক্ষত হৃদয়টা কিভাবে ঘূর্ণিঝড়ে দুমড়ে মুচড়ে ওলটপালট হয়ে যাচ্ছে। মুখ দিয়ে গড়িয়ে শুধু নোনা জল পড়ে। এলিজাবেথ এক দৃষ্টিতে চেয়ে আছে কাচের কালো গ্লাসের দিকে। আদতেও সেও চাহানিতে নেই কোনো প্রাণ। তপ্ত শ্বাস ফেলে চলে যায় রেশমা। মাথায় আইস প্যাক লাগিয়ে বসে আছে তথ্যমন্ত্রী আনিসুল হক। ছেলের শোকে মূর্ছা যাচ্ছে এমন ভাব। একমাত্র ছেলে সাদমান। পাশে সোফায় বসে আছে অফিসার প্রেম ও তার 3 সহকর্মী। অপোজিটে আছে পুলিশ কমিশনার। সকলের কপালে চিন্তার ছাপ। আনিসুল হকের স্ত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ কমিশনার পুরো ফোর্স লাগিয়ে দিলেও এখনও কোনো হদিশ পায়নি সাদমানের। এয়ারপোর্ট রোডে সংযুক্ত সকল রাস্তা সিসিটিভি ফুটেজ চেক করেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এখনও পর্যন্ত আসেনি মুখপনের জন্য কোনো কল, যা সকলকে খুব ভাবাচ্ছে। প্রেমের কাছে সবকিছুই পানির মতন পরিষ্কার হলেও এই মুহূর্তে তার হাত বাঁধা। প্রমাণ ছাড়া তার সকল তথ্য ভিত্তিহীন আইনের কাছে। আইনের প্রধান শাখা অংশ হলো প্রমাণ, সাক্ষী। লিভিং এরিয়া নীরবতা ভেঙে পুলিশ কমিশনারের কথায় অনেকক্ষণ পর শুকনো ঢুক গিলে কাইকুই করে সে ধরাশায়ী আওয়াজে বললেন, 48 ঘন্টা হয়ে গিয়েছে, এখনও মুক্তিপণের জন্য কোনো কল আসেনি। আমার মনে হয় আপনার ছেলে ইচ্ছে করে লুকিয়ে আছে স্যার। কমিশনারের অদ্ভুত প্রশ্ন মানে মাথা থেকে আইস প্যাক ছুঁড়ে ফেলে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল আনিসুল হক। কি যাতা বলছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কিসের কমতি ওর? আমার ওই অঢিল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সাদমান। ভুলে যাবেন না কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। থেমে নিজেকে কিছুটা সংযত করল আনিসুল হক, কণ্ঠ খাদে নামালো। এবার একজন অসহায়ত পিতার ভাঙা কণ্ঠস্বরে আওড়ালো, আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন। যত টাকা লাগে আমি দিব। আমার ছেলের কিছু হলে আমরা কেউ বাঁচব না। এমনিতেই মেজাজ খুবই চটেছিল প্রেমের সকালের ওই ঘটনার জন্য। এখন কমিশনারের এমন বোকা বোকা কথা শুনে আরও বিরক্ত হচ্ছে প্রেম উঠে দাঁড়ালো চলে যাওয়ার অভিপ্রায়ে। তখনই হঠাৎ ল্যান্ডলাইনে কল আসে। সকলে অ্যালার্ট হয়ে যায় তৎক্ষণাৎ। প্রেম আহসানুল হককে ইশারা করল কল ধরার জন্য। সকলের সামনে স্পিকার দিয়ে কল রিসিভ করলো আনিসুল হক। গলা কাঁপছে তার। হ্যালো, ছেলে চাই? চমকে যায় সকলে এহেন আজব কণ্ঠস্বরে। প্রেম বুঝতে পারে ভয়েস চেঞ্জ করে কল করেছে রিচার্ড। চোয়াল শক্ত হয়ে আসে প্রেমের। বুকের ভিতর মোচড় দিয়ে উঠল আনিসুল হকের। কই হারিয়ে তড়িঘড়ি করে বললেন,
হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে চাই সুস্থভাবে, প্লিজ আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। কেমন আছে আমার ছেলে? তোর ছেলের ভালো থাকা আমার উপর নির্ভর করছে, আর আমার ভালো থাকার মুড নির্ভর করছে তোর কথার উপর। শুকনো ঢুক গিলল আনিসুল হক, বলল, কিসের বিনিময়ে আমার ছেলেকে পাবো? টাকা। প্রেম ধীরে ধীরে নিজের মেজাজ হারাতে থাকে। কিছু বলার জন্য দ্রুত হলে কমিশনার চোখ রাঙিয়ে থামিয়ে দিল প্রেমকে। দাঁতে দাঁত পিষতে থাকে প্রেম। আনিসুল হক কোনো কিছু না ভেবেই বলে দিল, কত টাকা? 50 লাখ। তথ্যমন্ত্রী আনিসুল হক যে খুব সৎ নিষ্ঠাপরায়ণ ব্যক্তি তেমনটা নয়। মন্ত্রিত্বের পাশাপাশি দুর্নীতিতে আড়ষ্টপৃষ্টে জড়িয়ে আছে। টাকার কোনো কমতি নেই। পাটের ব্যবসার আড়ালে রয়েছে মাদকের ব্যবসা। তবে যার জন্য টাকার পাহাড় গড়ে তোলা, সেই যদি না থাকে। এক কথায় রাজি হয়ে গেল আনিসুল হক। হ্যাঁ, আমি রাজি। উইশম্যান। ওপর পাশ থেকে শোনা যায় কারোর গলা ফাটিয়ে হাসির শব্দ। বিচ্ছিরি হাসির শব্দ শুনে কান চেপে ধরল সকলে। প্রেম এবার আর ধরে রাখতে পারল না নিজেকে। সকালে রিচার্ডের খুনের ভয়াবহ বর্ণনা শুনে মনে ভিড় ঢুকে গিয়েছে। আনিসুল হকের কাছ থেকে ছো মেরে টেলিফোনটা নিয়ে নেয়। কি প্রমাণ আছে সাদমান এখনো জীবিত আছে? প্রমাণ পাঠাচ্ছি। সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুকের ভেতর হাত চেপে ধরে সোফায় গায়ে এলিয়ে দেয় আনিসুল হক। চোখের সামনে ঝাপসা হয়ে আসে সবকিছু। চশমার ফাঁক দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ে কর্নিশ পেয়ে। কমিশনার বারবার কাকে যেন কল করছে। সকল পুলিশরা কমিশনারের তিরিক্ষি মেজাজের কবলে পড়েছে 2 দিন যাবৎ। প্রেমের সহযোগীরা ইতোমধ্যেই বেরিয়ে গিয়েছে নাম্বার ট্রেস করার জন্য। এক হাত কোমরে বেঁধে পায়চারি করতে থাকে প্রেম। এত চেষ্টা করেও কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না। সকাল থেকে রিচার্ডের ব্যাপারে স্টাডি করে যা জানতে পেরেছে, রিচার্ড বাংলাদেশি, উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। রিচার্ডের পরিবার সম্পর্কে কোনো তথ্য জোগাড় করতে পারেনি প্রেম। তবে হঠাৎ করেই একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ইটালির গ্যাংস্টার হয়ে যাওয়ার পেছনের কাহিনী সকলের কাছে অজানা এখনো। 8 বছরের রিচার্ড 8 বার দেশে এসেছে, তাও শুধু 2 দিনের জন্য। আনিসুল হকের হিস্ট্রিও চেক করেছে প্রেম। আনিসুল হকের সাথে কোনো পূর্ব শত্রুতা নেই রিচার্ডের। সবকিছু কেমন ধোঁয়াশা লাগছে প্রেমের কাছে। সাদমানের অপহরণের পিছনে শুধু মূল উদ্দেশ্য কি? রিচার্ড যে শুধুমাত্র টাকার জন্য তথ্যমন্ত্রীর ছেলেকে টার্গেট করেছে তা মানতে নারাজ প্রেম। রিচার্ডের নিজের অঢেল সম্পত্তি, মুক্তিপণের টাকা, রিচার্ডের কালো ব্যবসার একদিনের ইনকাম। ভাবনার মাঝে হঠাৎ গাড়ির হর্ন শোনা যায়। সকলে তীর্যক বেগে সদর দরজার দিকে তাকালো। দেখা যায় বড় একটা ট্রাক। বাইরে থেকে সিকিউরিটি গার্ড ভেতরে দৌড়ে আসে। স্যার, কিডন্যাপার কিছু পাঠিয়েছে। আনিসুল হক দাঁড়াতে গিয়েও আবার সোফায় বসে পড়ে। ভয়ে তার ভিতরে শুকিয়ে গিয়েছে। কমিশনার গিয়ে আনিসুল হককে ধরে ধরে নিয়ে যান। প্রেম সবার আগে ছুটে গেল। এরই মধ্যে ট্রাক ড্রাইভার গায়েব হয়ে গিয়েছে। পুরো ট্রাক খুঁজেও কিছু পাওয়া যায় না গাড়ির কোনো কাগজপত্র। গাড়ির নেম প্লেটটিও নকল। ক্রোধে তাকে ঘুষি বসালো প্রেম। 2 হাতে চুল টেনে ধরে চেঁচাতে থাকলো। হঠাৎ খেয়ালে আসে ট্রাকের পেছনের সাইড চেক করা হয়নি। প্রেম এক লাফে ট্রাকে উঠে ডিকি খুলে দিল। সঙ্গে সঙ্গে বিচ্ছিরি গন্ধে সকলে নাক চেপে ধরে। প্রেম পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরে সামনে এগিয়ে গেল। প্রেমের সুগভীর টান টান চোখ বাইরে থেকে দেখতে থাকলো ড্রামটিকে। বিশাল আকৃতির একটা ড্রাম, যেটা থেকে ড্রেনের ময়লা আবর্জনা পচা গন্ধ আসছে। কপালের ভাঁজগুলো গুটিয়ে প্রেম ড্রেনের ঢাকনা খুলল। কালো পচা নর্দমার মাঝে দেখা যায় একটা অর্ধগলিত মাংস গলে হাড্ডি বেরিয়ে এসেছে আঙুল থেকে। প্রেম এক দেখায় আন্দাজ করে নেয় ঘটনা। চোখের সামনে প্রতিফলিত হতে থাকে কেউ খুবই আক্রোশের সাথে কাটারে দিয়ে কেটে কেটে মাংস টেনে ছিঁড়ে ফালি ফালি করেছে। পরবর্তীতে ফালি ফালি করা ছেঁড়া মাংস এসিড দিয়ে গালিয়ে দিয়েছে। প্রেম সবকিছু নিজের মতো করে সাজিয়ে ড্রামের মুখ ঢাকনা দিয়ে ঢেকে দিল। ফিরে তাকালো নিচে উৎসুক হয়ে তাকিয়ে থাকা আনিসুল হকের দিকে। আনিসুল হকের ভেজা চোখ থেকে জিনিসটা নিজের মধ্যে চেপে যায় প্রেম। মাথায় সাজিয়ে নেয় নতুন প্ল্যান। এক লাফে ট্রাক থেকে নেমে সরাসরি আনিসুল হকের সম্মুখে গিয়ে দাঁড়ালো। চিন্তা করবেন না, ট্রাকে কিছুই ছিল না। আপনি স্বাভাবিক হন। শুধুমাত্র ভয় দেখানোর জন্য এমনটা করা হয়েছে। আমার মনে হয় কিডন্যাপার আবারও কল দিবে।
বলার মধ্যেই আবারও কল আসে ল্যান্ডলাইনে। সকলেই ছুটে ভিতরে যায়। এবার কল রিসিভ করে প্রেম। ছোট থেকে একটাই গড গিফটেড ট্যালেন্ট ছিল, যে কারোর ভয়েস নকল করতে পারে প্রেম। ওয়ান্ট মোর? কোথায় টাকা নিয়ে যেতে হবে? দ্যাটস মাই বয়। আমার ছেলেকে আমি সুস্থ ও জীবিত অবস্থায় চাই, তাও আজকের মধ্যেই। আমার রাজ্যে আমার ইচ্ছেতেই সব কিছু হয়। ফোঁস নিঃশ্বাস ছাড়ে প্রেম। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আচ্ছা কখন? সকাল 10টা, আগারগাঁও স্টেশন। বলার সাথে সাথেই কল কাট হয়ে যায়। প্রেমের ঠোঁটের কোণে দেখা মিললে বক্ষ হাসি। কোনো কথা না বলে প্রেম শীষ বাজাতে বাজাতে সদর দরজা পেরিয়ে গিয়ে নিজের বাইকে চড়ে। উদ্দেশ্য আগারগাঁও স্টেশন। রিচার্ডকে দেখা মাত্র সকল গার্ড কিচেনে চলে যায়। ন্যাশর করা নিষেধাজ্ঞার মধ্যে এটাও ছিল। রিচার্ডের সামনে যেন কোনো মেড না যায়। লম্বা লম্বা পা ফেলে উপরে চলে গেল রিচার্ড। গায়ে তখনও সকালের কালো কোট আর ভেতরে কালো শার্ট। হাতঘড়ি খুলতে খুলতে বেডরুমের দিকে এগোতে থাকলো রিচার্ড। বন্ধ দরজা, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। রিচার্ড লাইট অন করতেই শোয়া থেকে ধরফরিয়ে উঠে এলিজাবেথ। সকালের পর থেকে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল এলিজাবেথ। একটু আগে এসে রেশমাকে খাইয়ে দিয়ে গেল। এলিজাবেথ নিঃশব্দে খেয়ে নিয়েছিল। 3বার ওষুধ খাওয়ার পরও এখনও শরীর ব্যথা কমেনি এক ফোঁটা। শরীরের ব্যথা লাঘব করা গেলেও মনের ব্যথা এত সহজে কি লাঘব হয়? দু চোখের পাতায় এক করতে পারে না এলিজাবেথ। চোখের সামনে ভেসে ওঠে সে ভয়ঙ্কর মুহূর্তগুলো। কিভাবে জানোয়ারের মতো পাশবিক অত্যাচার চালিয়ে গিয়েছিল তার উপর সারা রাত। এই প্রথম রিচার্ডকে দেখল এলিজাবেথ। দেখল একটা জানোয়ারকে। চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী মানুষ যে এতটা নিকৃষ্ট হতে পারে, যে এতটা নৃশংস হতে পারে, তা হয়তো এই ভদ্র সমাজে অজানা। মানুষটার চরিত্রের সাথে চেহারার কোনো সাদৃশ্য খুঁজে পেল না এলিজাবেথ। রুক্ষ পুরুষালী তামুক চেহারার আড়ালে লুকিয়ে আছে এক নরপিশাচ। ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় এলিজাবেথ। যদিও ভয়ে জুবুথুবু করে কাঁপছিল গরণ। রিচার্ডের সুগভীর নিকষ কালো নীল চোখ গভীরভাবে প্রখর করছিল এলিজাবেথকে। শরীর নেতিয়ে পড়লেও সৌন্দর্য এক ফোঁটাও কমেনি এই মেয়ের। অপূর্ব সৌন্দর্যে ধাঁধানো এই মেয়ের রূপ, লুকাসের ভাষায় যা আগুন সুন্দরী। রিচার্ড তাকালো এলিজাবেথের এলোমেলো হয়ে যাওয়া লাল চুলগুলোর দিকে, যা যত্নের অভাবে উস্কো খুস্কো হয়ে আছে। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে রিচার্ড। হঠাৎ একটানে গলা থেকে টাই খুলে কাউচে ছুঁড়ে মারে। ধীরে ধীরে ওয়েস্ট কোর্টের বাটন খুলতে খুলতে এক পা করে বেডের দিকে অগ্রসর হতে থাকে। বক্ষপিঞ্জিরের মাঝে অবস্থানরত দূর বা হৃদযন্ত্রটা অদৃশ্যমান তেজাজি অশ্বের সঙ্গে যেন দৌড় প্রতিযোগিতায় নেমেছে। ভূমিকম্পর ন্যায় সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে এলিজাবেথের। এসির লো টেম্পারেচারেও ঘাম ছুটে যায় এলিজাবেথের। রিচার্ডের পায়ের প্রতিটি স্পতফূর্ত কদমে বিস্ফারিত নয়নজোড়া ভাসছে গতরাতের লোমহর্ষকর দৃশ্যগুলো। কানের মাঝে বাড়ি খেতে থাকে নিজের প্রতিটা আর্তনাদ। আতঙ্কে শীতল ঘামে শরীরে চাপানো পাকিস্তানি 3 পিচের কামিজ গায়ের সাথে আষ্টে বেষ্টে লেপটে যায়। হাত পা আরও সতে থাকে এলিজাবেথের। রিচার্ড খুব কাছে চলে আসে এলিজাবেথের। বিছানায় হাঁটু গেড়ে এলিজাবেথের উপর ঝুঁকে পেলব হাতে ওর কপালের পাশের চুলগুলো কানের লতির ফোকরে গুজে দিল। রিচার্ডের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের উপর। গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল, যা এখনও এলিজাবেথের শরীরের সাথে লেপটে আছে, তা আরও গাঢ় হয় কাছে আসায়। 6বার শাওয়ার নিয়েও শরীর থেকে একেবারে মুছে দিতে পারেনি নরপিশাচের শরীরের ঘ্রাণ। আকস্মিক এলিজাবেথের ধরাশায়ী কাণ্ডে পায়ের রক্ত মাথায় উঠে যায় রিচার্ডের। ড্রাগনের ট্যাটু খচিত শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের কণ্ঠনালী। অথচ কপাল থেকে যে গড়িয়ে রক্ত ঝরছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অগ্নি বিচ্ছুরিত হওয়া চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। নিঃশ্বাস থমকে গেল এলিজাবেথের। পড়ে গেল তার হাতের ফুলদানিটা। গলা হতে নির্গত কর্কশ গুঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল এলিজাবেথ, জানোয়ার, নরপিশাচ, অমানুষ, ছেড়ে দে আমাকে। হাতে আরও চাপ প্রয়োগ করল রিচার্ড। শ্বাস আটকে চোখের কর্নিশ পেয়ে গড়িয়ে পড়তে থাকে জল। রিচার্ড হিংস্র প্রাণের মতো গর্জে উঠল, কর্কশ গলায় চেঁচালো, এই মেয়ে,
আমার সাথে একদম গলা উঁচু করে কথা বলবি না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বুঝলি? আমার সাথে কেউ এভাবে কথা বলে না। আবারও মনে করিয়ে দিচ্ছি, টাকা দিয়ে কিনে এনেছি তোকে এখানে। আমার 30 বছরের জীবনের তুই প্রথম মেয়ে যাকে আমি ছুঁয়েছি। তুই আমার বৃক্ষবটে ক্ষুদায় করা প্রথম মেয়ে। কিন্তু তাই বলে আমার কাছে নমনীয়তা আশা করিস না একদমই। ঘর করার ছেলে নই আমি, তবুও তোর মুক্তি নেই। তোর শরীরের প্রতিটি লোমকূপ থেকে চোখের জল পর্যন্ত কিনে নিয়েছি আমি। আমার হাতে কমলতা নয়, গান মানাই। এই রিচার্ড কায়নাতের সকাল শুরু হয় রক্তের স্রোতে হাত ডুবিয়ে, আর রাতের সমাপ্তি ঘটে সেই রক্ত পানিতে ধুয়ে। ভালোবাসি আমি রক্ত। দেখেছিস আমার শার্টের কালারের লাল দাগ? এই কোনো নাইট ক্লাবের ভিড় ঠেলে আসা রমণীর লিপস্টিকের চিহ্ন নয়, এটা রক্ত, মানুষের তাজা উষ্ণ রক্ত, যা আমার সবচেয়ে প্রিয়। আমি বান্ডেল বান্ডেল টাকার হিসেবে আটকাই, কোনো ছলনাময়ী নারীর ফাঁদে আটকাই না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? খুনি। এলিজাবেথের গলা ছেড়ে দিল রিচার্ড। গলা ধরে খুক খুক করে কাশতে থাকলো এলিজাবেথ। রিচার্ডের কপালের ভাগ বিরক্ত হয় ভাজে ভাজে। ছোট্ট ছোট্ট চোখ করে তাকালো এলিজাবেথের দিকে। ঘাড় ঘুরিয়ে শুকনো গলায় বলল, ডু ইউ স্পিক রাশিয়ান রেড? এখানে একটা কথা বলি, একটু আগে যে কোনই কথাটা বলেছি সেটা আমি বাংলা কথাটা বলেছি, এখানে রাশিয়ান ভাষায় লেখা ছিল। ওকে? আমি তোর থেকে মুক্তি চাই জানোয়ার। আমি অনেক দূরে চলে যাব, আমার মম ড্যাডের কাছে চলে যাব আমি, অনেক দূর। এই অভিশপ্ত স্বার্থপর মানুষদের মধ্যে থাকতে চাই না আমি। হাঁটুতে মাথা গুজিয়ে আহাজারি করতে থাকে এলিজাবেথ। এলিজাবেথের মুখ থেকে তুই তুকারি শুনে রিচার্ডের থমকে যাওয়া মস্তিষ্ক ফিরে গেল তার চিরাচরিত 85 কাত্তায়। হ্যাচকা টানে বেডে ছুঁড়ে ফেলল এলিজাবেথকে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে 85 হাসি। কোনো কথা ছাড়াই ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর। মুহূর্তেই নিজের মাঝে নিয়ে নিল এলিজাবেথকে। ফলাতে থাকে নিজের শক্তি, মাঝে শুধু উচ্চারণ করল গুটগুট কিছু শব্দ। I desperately want you red. হ্যালো এভরিওয়ান, কেমন লাগছে তোমাদের ডার্ক রোম্যান্টিক রিচার্ড কায়নাতকে? কোথায় আছো তোমরা রিচার্ড কায়নাতের ভক্ত এলিজাবেথ রানীরা? যাই হোক, শুনছিলেন মিথুপুরের লেখা ভিলেন ক্যান বি লাভার। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির ৪র্থতম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ।